যে সুপ্রিম কোর্টকে অ্যাভয়েড করবে বা সুপ্রিম কোর্টকে অস্বীকার করার অধিকার মানে ভারতবর্ষের কারো নেই, কিন্তু এদের আছে কি করে? তিলোত্তমার নাম ভাঙিয়ে রাজনীতি এবং রাজনীতি করে বাংলার ক্ষতি করা, চিকিৎসা না করা, কাম চুরি করা, এগুলো কামচোর। এই কামচোরদের যেটা ঘটবে, সাধারণ মানুষরা এদের বাড়ি বাড়ি ঘেরাও করবে। ইন্দিরা গান্ধীরও তো সিকিউরিটি ছিল, বললো কি করে? রাজীব গান্ধীরও তো সিকিউরিটি ছিল, বললো কি করে? আমরা ডাক্তারবাবু বলে যাদের মনে করি, সেই ডাক্তারবাবুরা আমরা ছোটবেলা থেকে দেখেছি, এখনো বহু ডাক্তারবাবু আছে। ডাক্তারবাবু রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন তার পায়ের ধুলোটা আমরা মাথায় নিই। তার তো সিকিউরিটি দরকার হয় না। সেই ডাক্তারের হাতেও তো অনেকের মারা যায়, তাই না? মানুষ মরণশীল, মরবে। তাহলে তো সেই ডাক্তারদের তো কোনো রকম সিকিউরিটির প্রয়োজন হয় না। তাহলে এই ডাক্তারদের সিকিউরিটি প্রয়োজন। আর ডাক্তারবাবুদের মধ্যে একটা দ্বন্দ্ব তো থাকবেই। বেসিক্যালি তো ওরা মানুষ, এবং ভগবান না হোক মানুষ, ভালো ছেলে, ভালো মানুষ। তারা ওথ নিয়েছে মানুষের সেবা করার জন্য, কিন্তু যে কোনো কারণে হোক, তাদের কোনো অঙ্গুলি হেলনেই হোক আর ওদের একটা অংশের চাপে পড়েই হোক, তারা ওদের ইচ্ছাটাকে প্রকাশ করতে পারছে না। তার কারণ তারা জানে যে তারা অন্যায় করছে, সমাজের প্রতি অন্যায় করছে, জনগণের প্রতি অন্যায় করছে, বিশেষত নিপীড়িত জনগণের প্রতি অন্যায় করছে, যাদের হসপিটাল ছাড়া চলে না। আর একটা যেটা, সেটা ওরা সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে। ফলে ওরা জানে পরিণতি কি হতে পারে। অথবা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সুপ্রিম কোর্টকে অ্যাভয়েড করবে বা সুপ্রিম কোর্টকে অস্বীকার করার অধিকার মানে ভারতবর্ষের কারো নেই, কিন্তু এদের আছে কি করে? তার কারণ সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের যে সরকার, এই আজকের যে হিন্দুত্ববাদী বিজেপি সরকার, তার মতে, তার প্ল্যানিং, তাদের ইচ্ছা অনুযায়ী বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান, যে সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট, সেই সংবিধানটাই বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্টের কোনো ভ্যালু নেই। তাহলে সেটা 2025 সালের মধ্যে হবে। আর আমাদের দেশের 79% বিচারক যারা হলো RSS, হিন্দুত্ববাদ, ফলে তারা জানে। ফলে এই যে জাস্টিস আন্দোলনের নাম করে বাংলাকে দখল করার যে চক্রান্ত, বাঙালিকে চিরকালের জন্য শেষ করে দেওয়ার যে চক্রান্ত, যেটা ডাক্তাররা বুঝছে না। সব ডাক্তাররা যে খারাপ তা বলছে না, ডাক্তার ছাত্ররা, এদের মধ্যে এরা বুঝতেই পারছে না যে এদের হাত দিয়ে কলকাতা খেয়ে নিচ্ছে কর্পোরেট পুঁজিরা। এটা দেখতেই পাচ্ছে না। আসলে এদের লড়াইটা হয়ে গেছে খুব আত্মকেন্দ্রিক, মানে নিজেদের জন্য, শুধু নিজেদের জন্য, জনতার জন্য নয়, বিপীড়িত মানুষের জন্য নয়। এবার বড় বড় ওষুধ কোম্পানির মালিক, নার্সিংহোমের মালিক, এবং এর পিছনে আছে সিপিএম, যে একটা কর্পোরেটদের দালাল। সেই সিপিএম এর অঙ্গুলি হেলনে এই কাজগুলো করছে। তাদের কর্পোরেটের দালাল বলছেন? সিপিএম যে কর্পোরেটদের দালাল, সেটা 125 বার প্রমাণিত হয়ে গেছে। 1975 সালে সিপিএম এর পলিট ব্যুরো সেক্রেটারি পি সুন্দরাইয়া, তিনি পদত্যাগ করেছিলেন। সে পদত্যাগের যতগুলো পয়েন্ট আছে, তার প্রথম পয়েন্টটা হচ্ছে সিপিএম এর সঙ্গে RSS এর গভীর সম্পর্কের জন্য। আর RSSটা পুরোপুরি হলো সিপিএম মিলে কি এই আন্দোলনটাকে চালাচ্ছে বলছে? পুরোপুরি আন্দোলনটা, হ্যাঁ, RSS, বিজেপি এবং সিপিএম এই দুটো মিলে চালাচ্ছে। তার কারণ সিপিএম এর আসলে সিপিএম তো ভ্যানিশ হয়ে যায়নি, প্রচুর সিপিএম এর লোক আছে এখনো পর্যন্ত। সংখ্যায় হয়তো তারা ব্যাপক নয়, কিন্তু বেশিরভাগ জন বাংলা ভালোবাসে না, বাঙালিকে ভালোবাসে না, বাংলার মাটিকে ভালোবাসে না। একটা জিনিস দেখো, বাংলাদেশ, পৃথিবীতে বাংলা দুটো, একটা বাংলাদেশের বাংলা আর একটা পশ্চিমবঙ্গের বাংলা। বাংলাদেশের বাঙালিরা, বাঙালি সমাজের মানুষ, ইয়ং ছেলেমেয়েরা রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে বলছে আমাকে গুলি করো, আমার সোনার বাংলা। তো সেটাই হচ্ছে। এখানেও তো ডাক্তাররা বলছেন যে আমাদের সুরক্ষা দিতে হবে, নইলে আমরা আন্দোলন জারি রাখবো। আমরা সাগর দত্ত দেখেছি আন্দোলন চলাকালীন, সাগর দত্তের জুনিয়র ডাক্তারদের বা অন্য যারা কর্মীরা ছিলেন হসপিটালের, তাদেরকে কিভাবে একটা মব ঢুকে হেনস্থা করলো, মারপিট এক ধরনের বলা যায়, সেটা তো আমরা দেখলাম। ডাক্তারদের সুরক্ষা দিতে পারছি না তো তৃণমূল কংগ্রেসের সরকার। ডাক্তারদের তো সুরক্ষার দরকার হয় কেন? আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, সেটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যদি কারো কোনো সুরক্ষার দরকার হয়, সেটার নাম হচ্ছে মানিক ফকির, মানে আমি, যে সরাসরি কেন্দ্রের ক্ষমতাবান নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং এদিকে শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে আমি বলতে চাইছি যে এরা বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে, আমরা করতে দেবো না। তাহলে আমি কিন্তু রাস্তাঘাটে পথে ঘুরছি, সমস্ত জায়গায়, কেউ আমাকে মানে না, কেউ একটা আঘাত করে না। কারণ বেসিক্যালি মানুষ ভালো, প্রতিবাদীদের ভালোবাসে। আমি জনগণের মধ্যে আছি বলে কিন্তু আমরা মার খাচ্ছি না। কিন্তু ডাক্তাররা যে জনগণ থেকে পিছিয়ে পড়বে, জনগণ থেকে সরে যাবে, ডাক্তাররা তো জনগণ থেকে, যারা রুগী, সেই নিপীড়িত জনগণের থেকে এরা একটা স্ট্যাটাস হাই হয়ে গেছে, উচ্চ বর্গের। ফলে এরা মনে করে এরা এমন কিছু কাজ করে যে কাজের জন্য তো মার খেতে পারে, তাই সিকিউরিটি দরকার হয়। আর সিকিউরিটি একটা বিমূর্ত শব্দ। যদি কোনো লোকের
কোনো একজন মানুষ যদি ভয় পায়, তাকে যদি 100টা সিকিউরিটি দেওয়া হয়, 101জন এসে মার্ডার করে দিতে পারে। 500 জন সিকিউরিটি দিলে 501জন এসে মার্ডার করে দিতে পারে। সিকিউরিটিতে একটা বিমূর্ত শব্দ কেন? ইন্দিরা গান্ধীরও তো সিকিউরিটি ছিল, মূল্য কি করে? রাজীব গান্ধীরও তো সিকিউরিটি ছিল, মূল্য কি করে? আমরা ডাক্তারবাবু বলে যাদের মনে করি, সেই ডাক্তারবাবুরা আমরা ছোটবেলা থেকে দেখেছি, এখনো বহু ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন তার পায়ের ধুলোটা আমরা মাথায় নিই। তার তো সিকিউরিটি দরকার হয় না। সেই ডাক্তারের হাতেও তো অনেকজন মারা যায়, তাই না? মানুষ মরণশীল, মরবে, তাহলে তো সেই ডাক্তারদের তো কোনো রকম সিকিউরিটির প্রয়োজন হয় না। তাহলে এই ডাক্তারদের সিকিউরিটি প্রয়োজন হচ্ছে কেন জুনিয়রদের? কারণ এরা এমন কিছু করছে ডাক্তারির বাইরে তারা রাজনীতি করছে। রাজনীতি শুধু নয়, বাঙালি জাতির ক্ষতি করার চেষ্টা করছে। সে মনে মনে জানে। তিলোত্তমা কি রাজনীতিটা করেছিল আমাকে বলুন তো। তিলোত্তমা যদি আজকে যদি তিলোত্তমা থাকতেন, বা যদি তিলোত্তমা বলে কেউ উনি যদি ফিরে আসেন, আমি কথার কথা বলছি, তাহলে তিনি এই ডাক্তারদের এই আন্দোলনকে মেনে নেবেন না। তিলোত্তমা তিনি চাইবেন তার একটা প্রাণের বিনিময়ে যেন হাজার হাজার প্রাণ বিসর্জন না হয়। তিলোত্তমার মৃত্যু, তার জন্য আমরা সবাই বিচার চাই, তার জন্য সবাই আমরা ব্যথিত। তিলোত্তমা আমাদের মেয়ে, আমাদের কন্যা। তা বলে তিলোত্তমার নাম ভাঙিয়ে রাজনীতি করে বাংলার ক্ষতি করা, চিকিৎসা না করা, কাম চুরি করে, এগুলো কামচোর। এই কামচোরদের যেটা ঘটবে, সাধারণ মানুষরা এদের বাড়ি বাড়ি ঘেরাও করবে। মুখ্যমন্ত্রী যদি না পারে, এই ডাক্তারদের বাড়ি বাড়ি গিয়ে ওর মা বাবাকে গিয়ে বলবে যে ছেলেপিলেকে সামলাও। তার কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের পয়সায় তারা ডাক্তার হয়, এবং তাদের অধিকার নেই যে মানুষের ক্ষতি করা। এত মানুষ বিনা চিকিৎসায় মরছে, অসহযোগ আন্দোলন করতে হয়। গান্ধীজির আমাদের এটা শিখিয়েছিলেন, অর্থাৎ চিকিৎসা করেও কি আন্দোলন করা যেত না? আন্দোলনের নানা রকম ভঙ্গিমা আছে, সেই ভঙ্গিমায় ওরা করতেই পারতো, কিন্তু না করে তারা অন্য একটা অবস্থা করতে চেয়েছে। পুজোর সময় গরিব মানুষদের ব্যবসা বাণিজ্য যাতে বন্ধ হয়ে যায়, পুজো যেন ক্ষতিগ্রস্ত হয়, মানে উৎসবটাই যেন মাটি হয়ে যায়। আজকে দেখো, আমি ছোটবেলা থেকে যে কলকাতা শহরের জগৎ থেকে এসেছি, পুজো দেখেছি, কিন্তু এবারের মতো এরকম ম্যান মেরে এবার তো কিছুই নেই। আর এর জন্য দায়ী হলো এরা। এই যে ডাক্তারবাবুরা আন্দোলন করছে এবং তাদের পিছনে যে সিপিএমরা আছে, তারা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে বাজার করছে, বাইরে বাইরে যাচ্ছে, শপিং করছে, অনেক কিছু করছে, কিন্তু তারা মানুষগুলোকে, সাধারণ মানুষ যাতে বঞ্চিত হয়, তারা যাতে চিকিৎসা না পায়, তারা যেন উৎসবে না থাকে, এটা রাজ্য সরকারের বিরুদ্ধে একটা পরিকল্পনা। রাজ্য সরকারের বিরুদ্ধে কি করবে করুক, আমাদের দেখার দরকার নেই। কিন্তু তারা যে সময় দেশের বাম আমলের চাকরি পাওয়া বেশিরভাগ উদ্বাস্তু যেখানে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে আইন অনুযায়ী, অমৃতা সিনহার ভার্ডিক্টগুলো তাই বলছে, আমি কোর্টে আছি, এরা চাকরি বাকরি সব চলে যাবে। যেখানে এদের নিজের নাগরিকত্ব নিয়ে আন্দোলন করার কথা ছিল, নিজের অস্তিত্ব নিয়ে আন্দোলন করার কথা ছিল, সেখানে না করে সেই ইলিগাল মাইগ্রেন্ট মানুষদের মধ্যে তাদের একটা অন্যরকমের একটা হুজুগ তুলে দিয়েছে। তিলোত্তমা জাস্টিস। কিসের জাস্টিস? কার কাছে জাস্টিস চাইছে? জাস্টিস তো সবাই চায়। তাহলে আগে ওদের জাস্টিস। এই যে তিলোত্তমা আন্দোলনের বেশিরভাগ মানুষ যারা এই তথাকথিত বাবুরা কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট। আমার নাম মানিক ফকির, আমাকে ফোন করলে আমি ডকুমেন্টগুলো দিয়ে দেবো। এতদিন একরকম ভাবে চালিয়েছিল, এখন কিন্তু আর সুযোগ নেই। এখন তাদের উচিত ছিল তাদের নাগরিকত্বের জাস্টিস আদায় করা। তো যে মেয়েটা মারা গেল, আপনার আরজি করের ঘটনা আমরা দেখলাম, তা সেই আন্দোলনের পরে আমরা মহালয়ার দিন দেখলাম একটা মূর্তি বসানো হলো। আপনি তো একজন বললেন আপনি মানিক ফকির, আপনি লেখক, আমরা জানি আপনি একজন লেখক সত্তার থেকে আপনি কি এটা বলতে পারেন যে ওই মূর্তিটা বসানো ভুল হয়েছে? কারণ আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন, এবং সুপ্রিম কোর্টের স্পিরিটের পরিপন্থী এই মূর্তিটি বসানো, এই ধরনের মন্তব্য করছেন। দেখুন, আমি এই বিষয়টা খুব একটা ভালো জানি না, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কথা বিকৃতি হয়ে মানুষের মধ্যে এসেছিল। যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই যে আন্দোলনকারীরা বলেছিল তিলোত্তমার একটা কম্পেনসেশনের কথা বলেছিলেন, তো মুখ্যমন্ত্রী বলেছে আমরাও ভেবেছি যদি কোনো প্রকল্প বা কিছু করেন যাতে ওর নামটা বেঁচে থাকে সমাজে। হ্যাঁ, তো তখন তিনি বলেছিলেন যে 10 লাখ তো আমরা দিতেই পারি, এই 10 লাখ টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, এটা একটা প্রকল্প, কিন্তু সেইটা মিথ্যা করে প্রচার করা হয়েছিল। তিলোত্তমার দাম নাকি মুখ্যমন্ত্রী দিয়েছি 10 লাখ টাকা। এইভাবে অনেক বিকৃত জিনিস চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি এই বিষয়টাই, মূর্তির বিষয়টা এতটা কিছু জানি না, একটু জেনে নেওয়া বলবো।